আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 5 সমাধান শেখাবো। আমি এর আগে বিভিন্ন সেটে অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেই সেটগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বলা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো এবার নিচের প্রশ্নগুলো। 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। তোমাদের যেমনটা প্রশ্ন বলবে তেমনটা তোমাদের উত্তর দিতে হবে। 1 নম্বর করে দেওয়া থাকবে 10টি করতে হবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবে। দেখো একের একে বলা হয়েছে সত্য অথবা মিথ্যা যাচাই করো। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। এটা একটা বর্গাকার চিত্র, মানে এর প্রতিটি বাহু সমান আর এর প্রতিটি কোণ কিন্তু হবে 90 ডিগ্রি, মানে সমকোণ। এটা সত্য, তো লিখে নেব সত্য। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2। প্রশ্ন বলা হয়েছে যদি পূর্বপদ বড় হয় আর উত্তরপদ ছোট হয় তখন সেই অনুপাতকে ড্যাশ বলা হয়। ধরো পূর্বপদটা আমি বড় করলাম আর উত্তরপদটা করলাম কি ছোট করলাম, ঠিক আছে, ছোট করলাম, তবে এই অনুপাতটাকে কি বলা হয়? এটাকে বলা হবে গুরু অনুপাত। পূর্বপদ বড় হলে সেটাকে বলা হয় গুরু অনুপাত, আর ছোট হতে গেলে লঘু অনুপাত, আর দুটো সমান হতে গেলে সমানুপাত। তো লিখে নেব এটা গুরু অনুপাত। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3। প্রশ্ন বলা হয়েছে 5:7 সমানুপাত 25:, এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘর পূরণ করো। দেখো কীভাবে ফাঁকা ঘর পূরণ করতে হবে। আমরা জানি কি এটাকে বলা হয় প্রথম পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ এবং দ্বিতীয় পদ তৃতীয় পদের গুণফল কিন্তু সমান হয়। দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে যেটা হবে সেটা কিন্তু এই প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে হবে। তো এখন দেখো এটা কত হচ্ছে, যে 25কে যদি 7 দিয়ে গুণ করি কত হবে, 25 7 হবে 5 7 35, আর থেকে 3, আর 7 2 14, 14 আর 3 17, 175 হচ্ছে। তো এই 175কে আমি 5 দিয়ে ভাগ করে নেব, তো বেরিয়ে যাবে চতুর্থ পদটা কী হবে। তো দেখো 5 দিয়ে ভাগ করি, 3 5 15, 2 থাকে 5 থাকে, 5 5 25, মানে 35 দাঁড়াচ্ছে। এখানে হয় 35। তো 5:7 সমানুপাত 25:, এখানে হবে 35। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4। প্রশ্ন বলা হয়েছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখো। সমবাহু ত্রিভুজ মানে এর প্রতিটি বাহু সমান থাকবে। প্রতিটি বাহু যদি সমান থাকে এর কোণগুলো কি হবে? আমরা কি জানি একটি ত্রিভুজের কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। তো প্রতিটি বাহু সমান আছে, মানে প্রতিটি কোণ সমান হবে, তো হবে 60 করে। 180কে 3 দিয়ে ভাগ করলে হবে, মানে 3টি কোণ আছে, মানে 60 করে পাবো। তো লিখতে পারি যে 60:60 অনুপাত বলেছে সেজন্য সমান, সবটাকে 60 দিয়ে ভাগ করলে 1 দাঁড়াবে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন 1.5। প্রশ্ন বলা হয়েছে 5,10, এখানে একটি স্টার চিহ্ন দেওয়া আছে, বলা হয়েছে লুপ্ত পদটি নির্ণয় করো। কীভাবে দেখো এই লুপ্ত পদটি নির্ণয় করতে হবে? আমরা জানি কি যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো দেখো এই প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল আর মধ্য পদের বর্গ সমান, মানে দুটোই সমান হবে, মধ্য পদের বর্গ আর প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল। এখন দেখো আমি বের করে নেব, লিখতে পারি যে 5:10, আবার এখানে আমি 10 দিয়ে দেবো। এবার এখানে আমি স্টার চিহ্ন বসিয়ে নেব, ঠিক আছে, সমান। দেখো তো দেখো যে এটা বের করতে হবে, তো লিখব 5 গুণিত, এখানে স্টার চিহ্ন দেবো আমি, আর সমান এটা দেখো 10 গুণিত 10 পাচ্ছি। তো সমান দেখো স্টার চিহ্ন অ্যান্সারটা বের করব, সমান এখানে 10 গুণিত 10 আর নিচে 5। তো এখন দেখো কত পাচ্ছি, 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20 পাচ্ছি। তো স্টার চিহ্ন অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম 20, ঠিক আছে।
এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6। প্রশ্ন বলা হয়েছে 5 পূর্ণ সংখ্যাটির বিপরীত পূর্ণ সংখ্যা কত লিখো। এর বিপরীত পূর্ণ সংখ্যা কী হবে দেখো, -5 হবে। এরপর দেখো নেক্সট প্রশ্ন 1.7। প্রশ্ন বলা হয়েছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। প্রথমে এই 5 লিটার 2 ডেসিলিটারকে আমি ডেসিলিটারে প্রকাশ করব। তো দেখো 1 লিটার সমান হয় 10 ডেসিলিটার, 5 লিটার সমান হবে 50 ডেসিলিটার। তো এইভাবে করতে পারি 5 গুণিত 10 আর যোগ 2 সমান দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে 50 আর 2 52, 52 হচ্ছে ডেসিলিটার, ডেসিলিটার। বলা হয়েছে এটার এত অংশ, তো লিখতে পারি অতএব 52 এর মানে গুণ চিহ্ন 1/2। এখন এটা আমি কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 26 দুগুণী হচ্ছে 52 সমান হচ্ছে 26 ডেসিলিটার। এটা হচ্ছে ডেসিলিটার বা ডেলি করে দিলাম। তো এখন দেখো বলেছে প্রশ্নে যে কত লিটার কত ডেসিলিটার হবে, এটাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। তো অতএব দাঁড়াবে যে 2 লিটার আর 6 ডেসিলিটার, ডেসিলিটার বুঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 1.8। প্রশ্ন বলা হয়েছে 2 টাকার 12.1/2% কত পয়সা লিখো। দেখো প্রথমে আমি কি করব, 2 টাকার মানে 2 গুণিত এর যুক্ত আছে এর সাথে এর মানে গুণ চিহ্ন, এটা আমি বসিয়ে নেব 12.1/2% সমান দেখো কি করব, 2 গুণিত এটা আমি পূর্ণ ভেঙে নেব, কত হবে 12 দুগুণে 24, 24 আগে 25 আর এখানে 2। ঠিক আছে, এবার দেখো এই পার্সেন্ট আছে বলে এখানে আমি নিচে কিন্তু পার্সেন্টের জন্য 100 দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে 100 আমি দিয়ে দিলাম, বা এদিকেও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এটা আমি কাটাকুটি করে নেব, 2 কেটে দিলাম। তো এখন দাঁড়াচ্ছে দেখো কত, এটা দেখো কাটাকুটি যাবে, 4 25 হচ্ছে 100। তো উপরে দাঁড়াচ্ছে 1, নিচে দাঁড়াচ্ছে 4, এটা হচ্ছে কত পয়সা বলেছে। তো এটাকে আমি ভাগ করে মানে 1কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে হবে দেখো ভাগ যাচ্ছে না, 0.0 দিয়ে নিলাম, 4 দুগুণী 8, এখানে হচ্ছে 2 ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পেলাম, আর 4 পাচ্ছে 20, মানে হচ্ছে 0.02 পয়সা, 0.25 পয়সা। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.9। প্রশ্ন বলা হয়েছে যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে আর এখানে ফাঁকা ঘরে যথাযথ সংখ্যা বসাতে বলা হয়েছে। ফাঁকা ঘরে যথাযথ সংখ্যা বসাও। তো এখানে কী হবে দেখো, এখানে দেখো 1 2 3, 3টি সংখ্যা আছে বলে এখানে 3 দিতে হবে। এগুলোতে -2 ছিল, -2 দেওয়া ছিল আগে থেকে, তো এখানে কিন্তু -2 দেওয়া আছে আর এখানে 3 দিয়ে দিলাম, বুঝা গেল। এটা আমি এখানে টুকে নিচ্ছি, এটা এখানে টুকে করতে হবে, এটা টুকে দিলাম সমান -2 আর এখানে পাওয়ার কিন্তু 3 হবে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 1.10। প্রশ্ন বলা হয়েছে এক্স ও ওয়াই এর যোগফল কত। খুবই সহজ, এক্স প্লাস ওয়াই এভাবে বসিয়ে দেবো, এটা যোগ করা যাবে না, এটাই থাকবে অ্যান্সার। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 নম্বরকে দেওয়া থাকবে 4টি করতে হবে, তোমরা 8 নম্বর পেয়ে যাবে। দেখো 2 এর আগে কী করতে বলা হয়েছে, বলা হয়েছে 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম এত টাকা হলে তার এত অংশের দাম হিসাব করো। দেখো কী করতে হবে, দেখো সমাধানটা লিখব যে 0.75 অংশের দাম সমান 1800 টাকা।
এক অংশের দাম কম হবে, সেই জন্য 1800 উপরে নিচে হবে 0.75 টাকা। এবার দেখো 0.15 অংশের দামটা বেশি হবে, সেই জন্য দেখো এটা উপরে হবে। তো 1800 গুণিত 0.15 নিচে হবে 0.75। এখন দেখো কি করব, যে দশমিকগুলো উঠিয়ে নেব। দেখো কীভাবে করছি, এখানে 1800 বসিয়ে দিলাম, দশমিকটা উঠিয়ে শুধু এখানে 15 পাচ্ছি। দশমিকের আগে কিন্তু শূন্যর মূল্য থাকে না। এই দেখো দশমিক উঠিয়ে দিচ্ছি, দশমিক উঠিয়ে দিলে শুধু 7 আর 5 থাকে। উপরে দশমিক উঠিয়েছি বলে তো নিচে গুণচিহ্ন দিয়ে দশমিক 1 দিতে হবে, দশের পরে দুটি সংখ্যা দুটি শূন্য দিতে হবে। এখানে গুণচিহ্ন, এটা দশমিক উঠিয়েছি বলে 10 দিতে হবে, আর দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য দিতে হবে। এখন দেখো 100 আমি কেটে দিলাম। এটা দেখো এটা হবে যে 5 15 হবে 75, আবার এটাকে আমি 5 দিয়ে ভাগ করে নেব। 5 দিয়ে ভাগ করলে হবে 3 5 15, আর এখানে থাকে 3 আর 0 5 6 30, আর এখানে 0, মানে পাচ্ছি 360 টাকা। ঠিক আছে, তো অতএব লিখে নেব যে অতএব 0.15 অংশের দাম 360 টাকা। বুঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে তা লিখো। তো দেখো এটা কীভাবে তৈরি করতে হবে, বৃহত্তম সংখ্যা বের করতে বলা হয়েছে। দেখো প্রথমে এই সংখ্যা তিনটিকে আমি লসাগু করে নেব। 12, 18, 30। তিনটি সংখ্যা দেখো কী দিয়ে ভাগ আছে, তিনটি সংখ্যা 3 দিয়ে ভাগ যাচ্ছে। এটা হচ্ছে 3 4 12, আর এটা হচ্ছে যে 3 6 18, আর এটা হচ্ছে 3 10 30। ঠিক আছে, এবার দেখো এই তিনটি সংখ্যা কিন্তু আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে এটা ভাগ করলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটা হবে 5 দুগুণে 10। এখন দেখো এখানে কিন্তু কমপক্ষে দুটি সংখ্যা ভাগ যাচ্ছে না, তো এখন লিখে নেব যে অতএব লসাগু সমান পাচ্ছি 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, সমান এটা হচ্ছে 180 গুণ করে। তো দেখো এখানে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন দেখো, যে তোমাদের এখানে একটু বোঝাতে হতো, 3টা পাচ্ছি জোড়া, ঠিক আছে, 2টা পাচ্ছি জোড়া, বর্গ সংখ্যা পাচ্ছি, 5টা কিন্তু জোড়া পাচ্ছি না, সেই জন্য এটা পূর্ণবর্গ নয়। 5টা জোড়া পেতে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো একটি 5 কম পড়ছে, এটাকে পূর্ণবর্গ করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে। তো লিখব যে অতএব, মানে সবথেকে ক্ষুদ্রতম, লিখব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 180 গুণিত 5 সমান হচ্ছে 900। এটা সবথেকে ক্ষুদ্রতম হলো। কিন্তু প্রশ্ন বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম তৈরি করতে বলা হয়েছে, মানে আমাকে 5 অঙ্কের সংখ্যা পর্যন্ত যেতে হবে। তো দেখো বর্গের নামটা দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে। দেখো 1-এর বর্গ কী হয়, 1 হয়। 2-এর বর্গ কী হয়, 2 দুগুণে 4 হয়। 3-এর বর্গ কী হয়, 3 3-এ 9 হয়। 4-এর বর্গ কী হয়, 4 4-এ 16 হয়। এভাবে পরপর গুণ করে দেখতে হবে। ঠিক আছে, একটি সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু সেটাকে পূর্ণবর্গ হবে না। তো এখন লিখব, দেখো যে এই 900 গুণিত, যদি আমি একে 1 দিয়ে গুণ করে এটাই পাবো, সেই জন্য এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেখছি। তো কত পাবো, 4 9 36। এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের পাচ্ছি না। 5 অঙ্কের সংখ্যা যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ ছাড়বো না। এবার এই 900কে আমি 3 3-কে 9,
এই 9 দিয়ে গুণ করব। দেখো এটা পাচ্ছি 9 9 81, 8100 পাচ্ছি। এটা কিন্তু 5 অঙ্কের পাচ্ছি না। এবার দেখো এই 900কে আমি 4 4 16, এই 16 দিয়ে গুণ করব। তো দেখো 16কে যদি 9 দিয়ে গুণ করি কত হচ্ছে, 144 হবে। 144 আর দুটি শূন্য। এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা পেয়ে গেছি। 5 অঙ্কের সংখ্যা পেয়ে গেছি, কিন্তু তোমাকে প্রশ্ন বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা 5 অঙ্কের পেলে 4 অঙ্কের অবশ্যই বৃহত্তম। তো অতএব লিখতে পারি, অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান হচ্ছে 8100। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3। প্রশ্ন বলা হয়েছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি। এই অঙ্কটা খুব সহজ। দেখো লিখতে পারি 10 লিটার শরবতে সিরাপ আছে, 3 লিটার। এবার দেখো 1 লিটার শরবতে সিরাপ আছে, অবশ্য কম হবে, তো 3টা উপরে নিচে হবে 10। এবার 5 লিটার কথা বলা হয়েছে, 5 লিটার শরবতে সিরাপ আছে। তো দেখো এটা বেশি অবশ্য হবে 3, আর এটা যা আছে সেটা বসে যাবে, উপরে কিন্তু 5 হবে। এখন এটা কাটাকুটি করে নেব। তো দেখো 5 দুগুণে 10, 2 পাচ্ছি, এটা লিটার। তো এখন দেখো উপরে 3 দাঁড়াচ্ছে, নিচে 2, লিটার। তো এটা দেখো উপরে বেশি নিচে কম, এটা ভাগ করে কিন্তু দশমিকে প্রকাশ করতে হবে। তো 3কে 2 দিয়ে ভাগ করব, 2 1 2, 1 দাঁড়াচ্ছে, দশমিক দিয়ে 0 নিলাম, আর 5 দুগুণে 10, মানে 1.5 লিটার। বোঝা গেল? অতএব উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত পার্সেন্ট আছে হিসাব করে লিখি। খুবই সহজ অঙ্কটা। দেখো তো লিখতে পারি যে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে, 60%, সমান দেখো 120 গুণিত 60। তো পার্সেন্টের জন্য নিচে কিন্তু এখানে আমি 100 দিয়ে দিতে পারি। এখন দেখো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। এখন দাঁড়াচ্ছে 6 × 72 কিগ্রা। কি বোঝা গেল? যে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা। এবার লিখতে পারি যে আবার 120 কিগ্রা মিশ্র, ভুল বান লিখেছি আমি, মিশ্র সারে পটাশ আছে, সমান দেখো 120 গুণিত, এটা 40% লিখতে ভুলে গেলাম, 40%। তো 120, 40 আর পার্সেন্টের জন্য নিচে 100। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, থাকছে 4 × 12 48। এখানে আমি 48 বসিয়ে নেব।
এটা হচ্ছে কিগ্রা। বুঝা গেল? তো কোন সার কত কিগ্রা আছে পেয়ে গেলাম। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্ন বলা হয়েছে যে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখো কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো লিখতে পারি, লিখব সপ্তম শ্রেণীতে ছাত্রের মানে অঙ্কন প্রতিযোগিতায় লিখব সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া, এখানে আগে কিছুটা লিখতে হতো, সপ্তম শ্রেণীতে মোট ছাত্র ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রের অনুপাত সমান দেখো 150:90 সমান দেখো কী দাঁড়াচ্ছে, 0 কেটে দিই আমি, এখানে দাঁড়াবে 15:9। আবার দেখো এই দুটো কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করে দাঁড়াবে, দুটো দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 5 15 আর 3 3 9। এবার দেখো এরপরটা লিখে নেব যে ষষ্ঠ শ্রেণীটা। তো লিখব যে ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্র ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রের অনুপাত। দেখো কী হবে, সমান 140:80। দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে দেখো 0 কেটে দিলে 14 থাকবে, আর এখানে 8। এখন দেখো এই দুটোকে দেখো 2 দিয়ে ভাগ যাবে, 7 2 14, এটা হচ্ছে 4 2 8। এখন দেখো এখানে কিন্তু 5 জনের মধ্যে 3 জন নাম দিয়েছে, এখানে 7 জনের মধ্যে 2 জন নাম দিয়েছে। এর কিন্তু জনগুলো মানে মোট সংখ্যা কিন্তু 1 নেই, তো এর মোট সংখ্যা কিন্তু 1 করে নেব। কী করতে হবে, এর মোট সংখ্যা 1 করার জন্য এর পুরো পদকে এই দুটো দিয়ে গুণ করতে হবে, এর পুরো পদকে এই দুটো দিয়ে গুণ করতে হবে। তো দেখো কী হবে যে এ 7 দিয়ে দুটোকে গুণ করলে 5 7 35 পাবো, আর আর 7 দিয়ে গুণ করলে 3 7 21 পাবো, মানে 35 জনের মধ্যে 21 জন কিন্তু নাম দিয়েছে। এখন দেখো এর পুরো পদ দিয়ে এই দুটোকে গুণ করব, সমান দেখো কী দাঁড়াবে যে 5 7 35 আর 5 2 10, মানে এখানে দাঁড়াচ্ছে 35 জনের মধ্যে 10 জন নাম দিয়েছে। অবশ্যই দেখো কোনখানে বেশি নাম দিয়েছে, এটা মানে সপ্তম শ্রেণীতে। তো অতএব লিখতে পারি যে অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 বলা হয়েছে গত বছর রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা এতজন হলে স্বাক্ষর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত হিসাব করি। দেখো এটা এখানে আমি কীভাবে সমাধান করব। প্রথমে লিখে নেব গ্রামের মোট জনসংখ্যা সমান 6500
550 জন। এবার লিখব যে স্বাক্ষর বা লিখতে পারি অতএব গ্রামের স্বাক্ষর ও অক্ষর লোকের এসে অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত সমান 4:1। তোমরা এখন যে অক্ষর লোকের অংশটা বের করতে পারো এইভাবে যে গ্রামের অক্ষর লোকের আনুপাতিক ভাগহার। ঠিক আছে, তাহলে আমি বের করে নিচ্ছি, তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে। লিখে নেব গ্রামের স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার। দেখো ভাগহার কীভাবে বের করতে হয়। এটা হচ্ছে স্বাক্ষর লোক, সেজন্য 4 উপরে, আর নিচে হবে এই দুটো যোগ করে, তো 4 আর যোগ এখানে 1 সমান এটা হচ্ছে 4/5। এটা হচ্ছে অংশ, বোঝা গেল। এবার দেখো বের করব যে গ্রামের অক্ষর পরিচয় লোকের আনুপাতিক ভাগহার। এটা দেখো কী হবে, উপরে 1 নিচে হবে 4 যোগ আবার 1, এটা হচ্ছে 1/5 অংশ। এবার লিখতে পারি 6550 জনের মধ্যে স্বাক্ষর আছে সমান 6550 গুণিত এই 4/5, এই অংশটা বসিয়ে নেব। এখন এটা আমি ভাগ করে নেব। দেখো ভাগ যেটা করে এটা কত হবে, 5 1 5 আর 1 আর 5 থাকে 3 5 15, আবার 5 1 5 আর এখানে 0 দাঁড়াচ্ছে। এটা আবার গুণ করে নেব, 0 4 হচ্ছে 0 আর 4 1 4, 3 4 12, হাতে থাকে 1 আর 4 1 4 5, আর এতজন। এবার লিখব যে এত জনের মধ্যে অক্ষর পরিচয়হীন আছে। আবার সেমভাবে করে নেব 6550 গুণিত 1/5 কিন্তু এখানে বসাবো। এটা আমি কাটাকুটি করে নেব। এটা কাটাকুটি করলে দাঁড়াবে এখানে যে 1310, আর এটি গুণ করে দাঁড়াবে 1310। ঠিক আছে, তো এটা একটা উত্তর, এটা একটা উত্তর জন। ঠিক আছে, এখন দেখো এই দুটো যোগ করে এই মোটটা পাচ্ছি কিনা। তো দেখো 0 আর 0 যোগ করে 0 পাচ্ছি, 1 আর 4 যোগ করে 5 পাচ্ছি, 3 আর 2 যোগ করে 5 পাচ্ছি, আর 1 আর 5 যোগ করে 6 পাচ্ছি। এতজনের মধ্যে স্বাক্ষর লোক আছে এতজন, আর এতজনের মধ্যে অক্ষর পরিচয়হীন লোক আছে এতজন। এটা হচ্ছে একটা উত্তর, আর এটা হচ্ছে একটা উত্তর, বোঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে 3 নম্বর দিয়ে সলভ করো। এই অঙ্কটা কীভাবে সলভ করতে হবে তোমার মন দিয়ে বোঝো। প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি আমি, 3 গুণিত 7 পাওয়ার 2 গুণিত এখানে 11, এখানে পাওয়ার কিন্তু 0 আছে, এখানে হচ্ছে 21, এটা হচ্ছে 7, মানে এটাকে ঘাতের আকারে প্রকাশ করতে হবে। দেখো কীভাবে করবো। এখানে দেখো কিছু ভাঙা যাবে না, এখানে ভাঙা যাবে, এটা ভাঙতে হবে। তো 3 গুণিত 7 গুণিত এখানে 11, এখানে পাওয়ার 0। এখন দেখো 3 7 21, 3 গুণিত 7 আর এখানে হচ্ছে 7 সমান। দেখো যে এখানে দেখো একই রকম সংখ্যা এখানে আছে, মানে দেখো 3 এর পাওয়ার 1 আছে, আর এই দাগ মানে ভাগের ক্ষেত্রে কী করতে হয়, পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তো এখানে 1 ছিল পাওয়ার 1, এখানে পাওয়ার 1 কিন্তু বিয়োগ করে দিলাম, গুণ চিহ্ন দেবো, 7 আছে এখানে 7 বসিয়ে দেবো, হ্যাঁ, আর 2 হবে,
আর এই ওয়ানটা আবার কিন্তু এখানে বিয়োগ করতে হবে, পাওয়ার ওয়ান ছিল এখানে। আর এখানে থাকছে দেখো এই 11-র মাথায় কিন্তু 0 আছে, কোনো কিছুর মাথায় পাওয়ার 0 থাকলে 1 কিন্তু অ্যান্সার হয়। সমান দেখো কত দাঁড়াচ্ছে 3, আর 1 থেকে 1 বাদ দিলে 0 দাঁড়াবে। কোন চিহ্ন, এখানে আছে 7। এখানে দেখো যে 2 থেকে এখানে দেখো বিয়োগ 1 আছে, দুটো যোগ করলে 2 হবে, 2 থেকে 2 বাদ দিলে 7 পাওয়ার 0 দাঁড়াবে, আর গুণচিহ্ন এখানে 1। এখানে দেখো কারো মাথায় পাওয়ার 0 থাকলে 1 অ্যান্সার হয়, এখানে দেখো 1 অ্যান্সার হবে, এখানে 1 আছে, এইটি গুণ করে 1 পাচ্ছি। বোঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্ন বলা হয়েছে রাতুল আজকে x টাকার পেয়ারা, এত টাকার আপেল, এত টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করো। মানে সম্পূর্ণ যোগ করতে হবে। তো লিখব যে রাতুল মোট খরচ করলো সমান এক্স যোগ এক্স প্লাস এখানে হচ্ছে 15, আর একটি 2x এখানে প্লাস 3। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, এক্স প্লাস এখানে 15 আর প্লাস 2x প্লাস 3। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করতে হবে। তো এখন দেখো এক্স এখানে এক্স আছে, এখানে এক্স মানে 1 দুটি, একটি করে এক্স আছে, এখানে দুটি এক্স আছে, মানে মোটে হচ্ছে 4টি এক্স। একটি দুটি আর দুটি হচ্ছে 4টি এক্স। এখানে দেখো যোগ, এখানে আছে 15, এখানে আছে 3, এই দুটো যোগ করতে হবে, এখানে হচ্ছে 18। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, রাতুল মোট খরচ করলো এত টাকা। বোঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 3.4। প্রশ্ন বলা হয়েছে সরল করো। এই অঙ্কটি কীভাবে সলভ করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে প্রশ্নটি আমি টুকে নেব, 3x² প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1 সমান দেখো প্রথমে আমি এই বন্ধনীগুলো উঠিয়ে নেব। তো 3x² প্লাস প্লাস x² হচ্ছে, প্লাস গুণগুলো প্লাস 2x গুণ করে, মাইনাস গুণগুলো মাইনাস 3, এই 3 দুগুণে 6 হবে এখানে, আর x² হবে, কিন্তু মাইনাস প্লাসে মাইনাস 3x হবে। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। এখানে x², এখানে x², এখানে x², এই দুটো দেখো এখানে 3 আছে, এখানে 1 আছে, তো 4 হলো, 4টি x² হলো, আর এখানে আছে 6টি x² আছে, এটা বড় সেজন্য বিয়োগ চিহ্ন বসবে। 6টি থেকে 4টি বাদ দিলে 2টি x² থাকবে। এখানে দেখো 2x আছে, এখানে আছে 3x, তো 3টি থেকে 2টি বাদ দিতে হবে, এটা বড় সেজন্য বিয়োগ চিহ্ন বসবে। 3টি থেকে 2টি বাদ দিলে 1টি x দাঁড়াবে। এটা হলো উত্তর। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3.5। প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। কীভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নেব। দেখো এভাবে করলাম। এবার এখানে দেখো আমি চাপ কেটে নেব। তোমাদের কিন্তু আগের সেটগুলোতে আমি শিখেছি কীভাবে 105 ডিগ্রি, 150 ডিগ্রি, হ্যাঁ, তারপরে 35 ডিগ্রি, 55 ডিগ্রি, 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তোমরা কিন্তু সেই পার্টগুলো যদি দেখো অবশ্য শিখতে পেরে যাবে। দেখো এইভাবে আর এইভাবে কেটে নেব, আর এইভাবে কেটে নেব, আবার এখান থেকে কেটে নেব। 90 ডিগ্রির আকারে দেখো খুবই সহজ, জানলে সহজ আর না জানলে কিন্তু সহজ নয়, এটা মনে রাখবে। তো এখন আমি এটাকে মিলিয়ে দেবো, এইভাবে এটা মিলিয়ে দিলাম, আর নাম দিয়ে দিতে পারি ABC। এখানে লিখে দেবো 90 ডিগ্রি। এর সম্বন্ধে আমি কিছু লিখে নেব, লিখতে পারি যে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ A
বিসি সমান 90 ডিগ্রি অঙ্কন করলাম। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।